সত্যি বলতে বেশিরভাগ মানুষই প্রথমবার কাঞ্জি দেখে একটু ঘাবড়ে যান। চোখের সামনে হাজার হাজার আঁকিবুকি, মনে হয় যেন এগুলো সব মুখস্থ করতে হবে। আর এই যে একটা অনুভূতি যে এর কোনো শুরু শেষ নেই, এটা কিন্তু একদমই স্বাভাবিক। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? প্রত্যেকটা কাঞ্জি, প্রত্যেকটা কাঞ্জির পেছনেই একটা না একটা ছবি বা ছোট্ট একটা গল্প আছে। আর একবার যদি আমরা সেই ছবিটা দেখতে শিখে যাই, ব্যাস, কাঞ্জি মনে রাখাটা আর কঠিন কিছু থাকবে না। তখন এটা একটা মজার পাজল বা খেলার মতো লাগবে। আর এটাই হলো কাঞ্জি শেখার আসল সিক্রেট। তো আজকে আমরা কি দেখব? আমরা দেখব কিভাবে একদম ছোট্ট ছোট্ট ছবি থেকে বড় বড় আইডিয়া তৈরি হয়। শুরু করব গাছপালা দিয়ে, সেখান থেকে চলে যাব পানির দুনিয়ায়। তারপর দেখব আলো, বাতাস, বরফের মতো জিনিসগুলোকে কিভাবে ছবিতে ধরা হয়েছে। আর সবশেষে এই সহজ ছবিগুলো জুড়ে দিয়ে কিভাবে আরও বড় আর কাজের শব্দ বানানো যায় সেটাও দেখব। তো চলুন শুরু করা যাক এই মজার জার্নিটা। আচ্ছা, তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। আর প্রকৃতির সবচেয়ে সহজ ছবি কি হতে পারে? একটা গাছ, তাই না? চলুন দেখি শুধু একটা গাছের ছবি থেকে কিভাবে বন আর ভূমির মতো বড় বড় আইডিয়া তৈরি হয়। এই যে আমাদের প্রথম কাঞ্জি, এটা হলো মোকু, উচ্চারণটা হলো কি, আর এর মানে হলো গাছ। এবার ভালো করে দেখুন তো অক্ষরটাকে কি একটা গাছের ছবির মতো লাগছে। ওই যে দেখুন, মাঝখানে গাছের গুড়িটা আর দুপাশে ডালপালা ছড়ানো, একদম সোজা একটা ছবি। আর এটাই হবে আমাদের প্রথম বিল্ডিং ব্লক। এবার দেখুন আসল মজাটা। একটা গাছ তো আমরা শিখলাম, তাহলে বন কিভাবে বানাবো? খুবই সোজা। যখন দুটো গাছ পাশাপাশি থাকে, সেটা হয়ে যায় হায়াশি, মানে একটা ছোট বন বা জঙ্গল। আর যদি আরও ঘন জঙ্গলের কথা ভাবি, তাহলে তিনটে গাছ একসাথে বসিয়ে দিন, হয়ে গেল মরি, একটা বিশাল ঘন অরণ্য। জাপানের খুব কমন দুটো নাম, কোবায়াশি ছোট বন আর মরি বড় বন, কিন্তু এই কাঞ্জিগুলো থেকেই এসেছে। লজিকটা একদম সহজ, তাই না? আচ্ছা, গাছ বন তো হলো, এবার ভূমি বা চি কিভাবে তৈরি হলো সেটা দেখি। এটাকে ভাঙলে দুটো অংশ পাওয়া যায়। বাম দিকের অংশটা হলো থু, যেটা দেখতে অনেকটা মাটির ঢিবির মতো। এটা মাটি বা পৃথিবীর ছবি। এর সাথে যখন অন্য একটা চিহ্ন যোগ করা হয়, তখন দুটো মিলে তৈরি হয় ভূমি বা চি। তার মানে কি দাঁড়ালো? একটা জটিল দেখতে কাঞ্জিও কিন্তু আসলে এরকম ছোট ছোট সহজ ছবির যোগফল। মাটি আর ভূমির কথা তো হলো, প্রকৃতির আরেকটা খুব জরুরি অংশ কি? পানি। তো চলুন এবার পানির জগতে ডুব দেওয়া যাক। দেখব কিভাবে শুধু পানির আইডিয়াটা ব্যবহার করে অনেকগুলো কাঞ্জি তৈরি হয়েছে। আর এখানেও কিন্তু সেই একই সহজ ছবির লজিক কাজ করবে। এই যে দেখুন, এটা হলো ইকে, মানে হলো পুকুর। অক্ষরটার বাম দিকে তিনটা ফোঁটার মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন? ওটা হলো পানির চিহ্ন। কাঞ্জির জগতে এটাকে বলে র্যাডিক্যাল। সহজ কথায়, যখনই কোনো কাঞ্জিতে এই চিহ্নটা দেখবেন, ধরে নেবেন সেটার সাথে পানির কোনো না কোনো সম্পর্ক আছে। আর সবচেয়ে মজার তথ্যটা দিই, জাপানিতে ব্যাটারিকে বলে দেনচি। এর মানে কি জানেন? বিদ্যুতের পুকুর। কি অদ্ভুত সুন্দর ভাবনা, তাই না? পুকুর তো গেল, পুকুরের চেয়ে বড় কি? সাগর। এই কাঞ্জিটা দেখুন, কাই বা উমি। এখানেও কিন্তু বাম দিকে সেই চেনা পানির চিহ্নটা সুই আছে, আর ডান দিকের অংশটা একটা বিশাল বা বড় কিছুর ধারণা দেয়। তাহলে ভাবুন তো, পানি আর বিশালতা, এই দুটো একসাথে মিলে কি হতে পারে? একদম ঠিক, সাগর। সাগরের চেয়েও যেটা বড় সেটা হলো মহাসাগর, আর তার কাঞ্জি হলো ইয়ো। এখানেও সেই পানির চিহ্নটা আছে, দেখতেই পাচ্ছেন। কিন্তু এই কাঞ্জিটার আরেকটা ইন্টারেস্টিং মানে আছে, পশ্চিমা। কেন বলুন তো? কারণ জাপানের দিক থেকে দেখলে ওই বিশাল মহাসাগরটা পার হলেই তো ওয়েস্টার্ন বা পশ্চিমা দেশগুলো। এজন্যই ইয়োফুকু শব্দটার মানে হল পশ্চিমা পোশাক বা ওয়েস্টার্ন ড্রেস। গাছপালা হলো, পানি হলো, এবার চলুন একটু ওপরের দিকে তাকাই। আকাশ আর আবহাওয়া নিয়ে কথা বলা যাক। দেখব আলো, বাতাস, বরফের মতো জিনিসগুলোকে ছবিতে কিভাবে আঁকা হয়েছে। আর এই কাঞ্জিটা আমার খুব পছন্দের। এটা কাঞ্জির একটা কাব্যিক দিক তুলে ধরে। দেখুন, ইউকি মানে বরফ। এর ওপরের অংশটা হলো আমে, যার মানে হলো বৃষ্টি। আর নিচের অংশটা দেখতে অনেকটা ঝাড়ু দেওয়ার মতো। এবার মিলিয়ে ভাবুন তো,
বরফ আসলে এমন এক ধরনের বৃষ্টি যেটাকে ঝাড়ু দিয়ে সরিয়ে ফেলা যায়। কি অসাধারণ একটা ভাবনা, তাই না? এবার আসি আলোর কথায়। ক বা হিকারি। এর পেছনের ছবিটা কিন্তু খুব সহজ আর সুন্দর। ভাবুন তো, একজন মানুষ আর তার মাথায় আগুনের মতো কিছু একটা জ্বলছে আর সেখান থেকে আলো ছড়িয়ে পড়ছে। এই ছবিটা একবার মাথায় গেঁথে নিলে আলো বা হিকারি কাঞ্জিটা আর জীবনও ভুলবেন না। আচ্ছা, বাতাস তো আমরা দেখতে পাই না, তাহলে সেটা ছবি আঁকব কিভাবে? এটাই তো চ্যালেঞ্জ। দেখুন, ফুঁ বা কাজে কাঞ্জিটা, এর ভেতরের অংশটাকে একটা নৌকার পাল বা পতাকার মতো ভাবুন। আর বাইরের যে ফ্রেমটা, সেটা হলো একটা অদৃশ্য শক্তি, মানে বাতাস, যেটা ওই পালটাকে নাড়াচ্ছে। এভাবেই একটা অদৃশ্য জিনিসকে ছবির মধ্যে দিয়ে বোঝানো হয়েছে। তো এতক্ষণ আমরা আলাদা আলাদা করে অনেকগুলো ছবি দেখলাম, তাই না? কিন্তু আসল ম্যাজিকটা হলো যখন এই সহজ ছবিগুলো একসাথে জুড়ে গিয়ে নতুন নতুন শব্দ তৈরি করে। চলুন এবার সেটাই দেখি। এতক্ষণ যা শিখলাম সেগুলোকে মিলিয়ে আমাদের প্রতিদিনের কাজে লাগে এমন কিছু শব্দ বানাই। দেখুন, শব্দ বানানোটা কতটা লজিক্যাল। আমরা শিখেছি চি মানে ভূমি। আচ্ছা, ভূমির ছবি কি? মানচিত্র। তো চি ভূমির সাথে ধু চিত্র যোগ করলেই হয়ে যায় চিজু, মানে ম্যাপ। আবার ভাবুন, ভূমির চি নিচে দিয়ে যেটা চলে সেটাই তো সাবওয়ে বা পাতাল রেল, তাই ছিকাতেৎসু মানে সাবওয়ে। আর যখন ভূমি চি কেঁপে ওঠে তখন কি হয়? ভূমিকম্প, মানে জিসিন। প্রত্যেকটা শব্দের পেছনে একদম পরিষ্কার একটা যুক্তি আছে। এই একই লজিক কিন্তু আরও অনেক শব্দে আছে, যেমন ফু মানে বাতাস, আর কে মানে দৃশ্য। দুটো মিলে হল ফুকে, মানে সিনারি বা ল্যান্ডস্কেপ। আবার ইয়ো মানে পশ্চিমা, আর ফুক মানে পোশাক। একসাথে হল ইয়ো ফুকু, মানে ওয়েস্টার্ন ড্রেস। এমনকি টাইফুন বা টাইফুন শব্দটার মধ্যেও কিন্তু বাতাস বা ফু কাঞ্জিটা আছে। তার মানে মূল ছবিগুলো যদি চেনা থাকে তাহলে বড় বড় শব্দ দেখে আর ভয় লাগবে না, মানেটা নিজে থেকে বোঝা যাবে। তাহলে আজকের পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? মূল কথা হলো আমরা কাঞ্জিকে দেখার একটা একদম নতুন দৃষ্টিভঙ্গি পেলাম। আর সেই দৃষ্টিভঙ্গিটা হলো প্রত্যেকটা কাঞ্জি শুধু মুখস্থ করার জন্য একটা চিহ্ন নয়, বরং বোঝার জন্য একটা গল্প। আমাদের কাজ হলো সেই গল্পটা বা তার ভেতরের ছবিটা খুঁজে বের করা। একবার সেটা করতে পারলেই কাঞ্জি শেখাটা আর কঠিন মনে হবে না, বরং বেশ মজার হয়ে উঠবে। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আজকের পর যখনই কোনো নতুন কাঞ্জি চোখের সামনে আসবে, তখন প্রথম কাজ কি হবে? চিহ্নটাকে অন্ধের মতো মুখস্থ করা, নাকি তার ভেতরে লুকিয়ে থাকা ছবিটা বা গল্পটা খুঁজে বের করার চেষ্টা করা? উত্তরটা কিন্তু আমরা সবাই এখন জানি, তাই না?